বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি হরিধর চক্রবর্তী তোমাদের রসায়ন পাঠদান করব। আজকে আমি পটাশিয়াম ডাইক্রোমেট, যা ডাইক্রোমেট আয়নটি পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আসছে, অম্লীয় মাধ্যমের জন্য হাইড্রোজেন এবং ফেরাস সালফেট থেকে ফেরাজাইন। এই বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করব। এর পরবর্তীতে দুটি ক্লাস আমার, এর পরবর্তীতে আমি একটি গাণিতিক প্রবলেম সলভ করে দেখাবো। তো প্রথমেই আসা যাক এই বিক্রিয়াটি কীভাবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করে। তবে আমি গত ক্লাসে এখানে পারম্যাঙ্গানেট আয়ন, হাইড্রোজেন এবং ফেরাজাইন দিয়ে একটা বিক্রিয়া সমতা বিধান করে দেখিয়েছিলাম। ওই বিক্রিয়াটি এবং এখন ডাইক্রোমেট আয়ন দিয়ে এই বিক্রিয়াটি, এই দুটো বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা দিয়েও বেশ কিছু গাণিতিক প্রবলেম সমাধান করা যাবে। তাহলে আমি প্রথমেই এই বিক্রিয়াটির আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান জানি। প্রথমেই আমাদের জানতে হবে একটি এই ধরনের আয়নিক সমীকরণ দিলে এখান থেকে জানতে হবে জারক বিজারক কোনটি, কোনটি জারক কোনটি বিজারক, এই দুটি চিহ্নিত করতে হবে। প্রথমেই ফেরাজাইন থেকে ফেরিক আয়ন হলো, এখানে জারণ মান +2 থেকে 3 হলো। আমরা জানি জারণে জারণ মান বৃদ্ধি পায়, আর যার জারণ ঘটে সেই হয় বিজারক। তাহলে ফেরাজাইন কি হবে এখানে বিজারক। এরপর ডাইক্রোমেট আয়ন, ডাইক্রোমেট আয়ন থেকে আসলো ক্রোমিয়াম। এখন সমস্যা হচ্ছে এই ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের জারণ মান কত, এখানে ক্রোমিয়ামের জারণ মান +3। তাহলে আমরা গতদিনের মতো ডাইক্রোমেট আয়নে কিভাবে ক্রোমিয়ামের জারণ মান বের করে একটু সংক্ষিপ্ত করে দেখা। অর্থাৎ এখানে প্রতিটি ক্রোমিয়ামে যেমন X ধরলাম, এখানে দুটি ক্রোমিয়াম পরমাণু আছে, 2X প্লাস অক্সিজেনের যার -2 ইনটু অক্সিজেন পরমাণু সংখ্যা 8 7 ইকুয়াল টোটাল ডাইক্রোমেট আয়নের চার সংখ্যা 2 মাইনাস, এটা যার মান হবে -2। তো এটা থেকে আমরা হিসাব করলে ক্রোমিয়ামের যার মান হিসাব বের করতে পারবো। অর্থাৎ বোঝা গেল এখানে ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের জারণ মান +6। তাহলে +6 থেকে জারণ মান 3 হলো, জারণ মান কমলো, জারণ মান কমলে ঘটবে বিজারণ, আর যার বিজারণ ঘটে সে হয় জারক। হ্যাঁ, তাহলে আমরা এখন এই বিক্রিয়াটির যার মধ্য বিক্রিয়া এবং বিজার মধ্য বিক্রিয়া, এখানে একটা লাইন লিখতে হবে। আমি অনেকবার বলেছি এখানে লিখতে হবে বিজারক রূপে Fe2+ আয়ন এবং অম্লীয় মাধ্যমে ডাইক্রোমেট আয়ন জারক বিক্রিয়া করে। এই কথাটা বোর্ডে লেখা যায়, এখানে লিখে তারপর যার মধ্য বিক্রিয়া যার মধ্য বিক্রিয়া বিজারক, এখানে বিজারক রূপে ফেরাজাইন, বিজারক রূপে ফেরাজাইন একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়ন হয়। এটাকে আমি আমার সমীকরণ দিতে পারি।
বিজারণাত্মক বিক্রিয়া, বিজারণাত্মক বিক্রিয়া আসবে ডাইক্রোমেট আয়ন। ডাইক্রোমেট আয়ন থেকে আসবে ক্রোমিয়াম। জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন সমতা বিজারণে প্রথম যে কাজটি করতে হয়, ডাইক্রোমেট আয়ন থেকে ক্রোমিয়াম হলো প্রথম ক্রোমিয়ামের সমতা। এখানে দুই পরমাণু ক্রোমিয়াম, এখানে দুই পরমাণু ক্রোমিয়াম আয়ন। তো এখানে ক্রোমিয়ামের জারণ ছিল 6 প্লাস 6, তাহলে একটা ক্রোমিয়ামের জারণ প্লাস 6 হলে দুটি ক্রোমিয়ামের জারণ মান প্লাস 12। এখানে ডান দিক পাবে ক্রোমিয়ামের জারণ মান প্লাস 3, দুটি ক্রোমিয়ামের জারণ মান প্লাস 6 হয়। তাহলে 12 মাইনাস 6 বিয়োগ হবে কত? 6। তাহলে এখানে 6টি ইলেকট্রন গৃহীত হলো, বিজারণ বিক্রিয়ায় 6টি ইলেকট্রন গৃহীত হলো। অর্থাৎ একটি ক্রোমিয়ামের জারণ মান, ডাইক্রোমেট আয়নে ক্রোমিয়ামের জারণ মান 6, দুটি ক্রোমিয়াম হওয়াতে 12, কিন্তু উৎপাদক ক্রোমিয়াম আয়নে একটা ক্রোমিয়ামের জারণ মান 3 হলে দুইটা ক্রোমিয়ামের জারণ মান 6, তাহলে জারণ মান কমলো কত? 6। যতটি জারণ মান কমলো ততই ইলেকট্রন যুক্ত হলে এই বিক্রিয়াটিকে বলা হবে বিজারণ বিক্রিয়া। তাহলে এবার এই বিক্রিয়াতে দেখা যায় জারক পদার্থে অতিরিক্ত অক্সিজেন রইল। যারা পদার্থ অতিরিক্ত অক্সিজেন থাকে, এই অক্সিজেনের সমতা বিজারণের জন্য বিক্রিয়াটি অম্লের মাধ্যমে ঘটাতে হয়। তাহলে এখানে অম্লের জন্য হাইড্রোজেন আয়ন দেওয়া হলো। সমতা বিজারণের জন্য যে কাজটি করতে হয়, বাম দিকে ডাইক্রোমেট আয়নের 7টি অক্সিজেন, 7টি অক্সিজেনের জন্য ডান দিকে 7 অণু পানি। এই 7 অণু পানিতে হাইড্রোজেন আসছে 14টি, এই 14টি হাইড্রোজেন আয়ন আসবে অ্যাসিড থেকে। তাহলে আমাদের সমতা বিজারণ হলো। কিন্তু দ্বিতীয় বিক্রিয়ায় 6টি ইলেকট্রন গৃহীত হয়েছে, আমরা প্রথম বিক্রিয়ায় একটি ইলেকট্রন দান দেখিয়েছি। তাহলে আমরা কি করব? এবার ওই সমতা বিজারণের জন্য এই বিক্রিয়াকে 6টি গুণ করে দিব। 6টি ইলেকট্রন, 6টি ফেরাস আয়ন, 6টি ইলেকট্রন ত্যাগ করলে 6টি ফেরিক আয়ন হয়। অথবা দ্বিতীয় বিক্রিয়ার দিকে 1 × 6 + 2 সেটা লিখলে হবে। আমরা সরাসরি লিখে দিলাম, এই জারণ বিক্রিয়া সমতা বিজারণ হয়ে যাবে। তাহলে আমরা যোগ করি সামগ্রিক বিক্রিয়া। এখন বিক্রিয়াটি প্রথমে প্রদর্শিত বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতির সমতা বিজারণ হলো। কিন্তু আমি আবার বলছি, যদি বলে প্রদত্ত বিক্রিয়াটির আণবিক সমীকরণ লিখতে, তখন আমাদেরকে দর্শক আয়ন করতে হবে। এখানে দর্শক আয়ন যোগ করে, তাহলে আমরা যদি এই ফেরাস আয়নটি, ফেরাস আয়ন কোথেকে আসে? সাধারণত আমরা ফেরাস আয়নটি ফেরাস সালফেট থেকে আসে ধরে নিই। তাহলে 6 ফেরাস সালফেট প্লাস ডাইক্রোমেট আয়নটি পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আসে। এখানে পটাশিয়াম ডাইক্রোমেট K2CF27 প্লাস, আর হাইড্রোজেন আয়ন আসে অ্যাসিড থেকে। আমরা অ্যাসিড হিসেবে এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারি। অনুরূপভাবে এদিকে ফেরাস সালফেট, এই ফেরিক আয়ন আসবে, তাও ফেরিক সালফেট থেকে ফেরিক সালফেট Fe2SO4, তাহলে এখানে 6, এখানে 3 প্লাস ক্রোমিয়াম কে আসবে ক্রোমিয়াম সালফেট থেকে, প্লাস এখানে পটাশিয়াম থাকাতে
potassium sulfate K2SO4 plus 7H2O। একটু খেয়াল করলে দেখা যাবে এখানে পটাশিয়াম 2 পরমাণু, এখানে পটাশিয়াম 2 পরমাণু। আর আমাদের হিসাবটা রাখতে হবে সালফেটের। এখানে 6টি সালফেট গুলো, এখানে 7টি সালফেট গুলো, 6 7 13টি। এখানে হচ্ছে এই 3 গুণে 9টি সালফেট, এখানে 3টি 9 3 12টি, এখানে 3টি সালফেট গুলো। আর পানির হিসেবে এখানে 7টা সালফিউরিক অ্যাসিড থেকে 14টি হাইড্রোজেন আয়ন 14টি হাইড্রোজেন আয়ন আসছিল, সেখান থেকে 7টা সালফিউরিক অ্যাসিড, এখান থেকে 7 অণু পানি আসে। তাই এর রূপে বিক্রিয়াটির আণবিক সমীকরণ লেখা যায়। তাহলে আমরা এই অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা ফেরাস সালফেটকে জারিত করার আণবিক সমীকরণের সমাধান করলাম। গতদিন করেছিলাম অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ফেরাস সালফেটকে বা ফেরাস আয়নকে জারিত করার আণবিক সমীকরণ। এই দুই সমীকরণ পড়লাম। আমি আজকে এর পরবর্তীতে একটি গাণিতিক প্রবলেম দেখিয়ে আমার ক্লাস শেষ করব। গতদিন আমি বলেছিলাম কিছু গাণিতিক প্রবলেম সলভ করাবো, তার মধ্যে একটি গাণিতিক প্রবলেম আমি একটু লিখে দিই। এক টুকরা লোহার তারকে আমি একটু পরে শোনাই। এক টুকরা লোহার তারকে লৌহ সালফিউরিক অ্যাসিড জড়িত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.03 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে 27.5 মিলিলিটার প্রয়োজন। আমাদের যে জিনিসটা অতি প্রয়োজন এই ধরনের গাণিতিক প্রবলেম সলভ করতে, প্রধানত জারক পদার্থের আয়তন এবং মোলারিটি প্রয়োজন হবে। তাহলে আমরা এক্ষেত্রে সংশ্লিষ্ট বিক্রিয়া লোহার তার সংশ্লিষ্ট বিক্রিয়া, আমি একটু করে বলি। লোহার তারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হবে ফেরাস সালফেট থেকে আসবে ফেরাস আয়ন প্লাস বিক্রিয়াটি ফেরাস আয়ন। এবার অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ফেরাস আয়ন জারিত হবে। তাহলে অম্ল থেকে আসবে হাইড্রোজেন আয়ন প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসবে পারম্যাঙ্গানেট আয়ন। এখান থেকে ফেরাস আয়নটা ফেরিক আয়ন হয়,
পারম্যাঙ্গানেট থেকে ম্যাগনাস আয়ন হয়, বিক্রিয়াটি অম্লের মাধ্যমে হয় পানি হয়। আমি কতদিন দেখিয়েছিলাম একটা ফেরাস আয়ন একটি ইলেকট্রন ত্যাগ করে, আর পারম্যাঙ্গানেট আয়ন থেকে ম্যাগনাস আয়ন হতে 5টি ইলেকট্রন গৃহীত হয়। তাহলে প্রথম বিক্রিয়াটা 5 দিয়ে গুণ করতে হয়, এটা 5। আর অক্সিজেন হাইড্রোজেন সমদ্বয়ের জন্য 4টা অক্সিজেন দিয়ে 4 অণু পানি, 4 অণু পানি 4টা হাইড্রোজেন, এই হয়ে যাবে। এই ধরনের গাণিতিক প্রবলেম সলভ করতে প্রথমেই বিক্রিয়াটির সমতাকৃত সমীকরণ লিখতে হবে। সংশ্লিষ্ট বিক্রিয়া বলা যায়, অথবা অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা ফেরাস সালফেটকে জারিত করার আইনিক সমীকরণ, এই কথাটা লিখতে চলবে, অথবা সংশ্লিষ্ট বিক্রিয়া লিখতে চলবে। তো এখানে one mole Mn4 ion equivalent to 5 mole ferrous ion। তাহলে সুতরাং 1 মোল পারম্যাঙ্গানেট আয়ন সমান কি লিখতে পারি? 1000 মিলিলিটার 1 মোলার Kmn4 দ্রবণ লিখতে পারি, কারণ এই পারম্যাঙ্গানেট আয়নটি আসছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে, আর এই 1 মোল রক্ত হচ্ছে 1000 মিলিলিটার দ্রবণে 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট জড়িত রয়েছে। 5 ইনটু আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85 গ্রাম আয়রন। সুতরাং এবার আমাদের খেয়াল করতে হবে যে আমি প্রশ্নে আন্ডারলাইন করেছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের মোলারিটি এবং আয়তন, এই দুটো জিনিসই মূলত আয়নের পরিমাণ নির্ণয়, অর্থাৎ বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করতে জারক পদার্থের আয়তন এবং মোলারিটি অতীব প্রয়োজন। মানে এটা ছাড়া অঙ্ক করা যাবে না। তাহলে আমরা যে কোনো গাণিতিক প্রবলেম সলভ করার সময় প্রথম দেখব জারক পদার্থের আয়তন এবং মোলারিটি দেওয়া আছে কিনা। জারক পদার্থের আয়তন এবং মোলারিটি থাকলে অঙ্কটি খুব সহজ হয়ে যাবে। তাহলে 1000 মিলিলিটারের স্থানে হবে 27.5 মিলিলিটার, আর 1 মোলার স্থানে 0.03 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। অঙ্কটিতে আরেকটি লাইন বাড়ানো অথবা দীর্ঘ করার প্রয়োজন নেই। আমি তোমাদের ক্লাসে পড়ানোর সময় জিনিসটা বুঝিয়েছিলাম যে এখানে প্রথমে এই লাইনটা লেখার পর এই লাইনটা একটা সমীকরণ থেকে, এর পরবর্তীতে এই দুইটা লাইন দিকে অঙ্কটা সলভ করা যাবে। এগুলো নিয়ে অঙ্ক দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখন 1000 ইঞ্চের উপরে 5 ইন্টু এই অঙ্কটি ক্যালকুলেশন করলে যা উত্তর আসে এত গ্রাম হবে। তো আমি আজকের মতোই এখানেই শেষ করলাম। আগামী দিন তোমাদের আরো কিছু গাণিতিক প্রবলেম নিয়ে, জারণ বিজারণ সংক্রান্ত গাণিতিক প্রবলেম নিয়ে তোমাদের ক্লাস নেব। তো আমার ইচ্ছে হলো জারণ বিজারণের উপরে অন্তত আরো 2টি ক্লাস দেওয়া। এই 2টি ক্লাস দিলে প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা, এখন যারা দ্বিতীয় বর্ষে চলে যেতে চাচ্ছ তাদের জন্য সুবিধা হবে, তারা আমি একবার পড়িয়েছি। আবার যারা এবার পরীক্ষার্থী তারাও এইভাবে গাণিতিক প্রবলেমগুলো সলভ করলে তাদের জন্য অনেক সহজ হবে। তাই বলেই আমি আজকে শেষ করলাম। সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি।